আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। দেখুন গোলাপটা কত সুন্দর, তাই না? এই গোলাপটার অনেক দিনের শখ ছিল। এছাড়াও আরও নতুন কিছু গাছ এসেছে আমার এক চিলতে ছোট্ট বারান্দা বাগানে। ভাবলাম শীতকাল চলেই যাচ্ছে, শীতে সুন্দর সুন্দর ফুল দিয়ে বাগানটা সাজাতে না পারলে তাহলে আর কবে সাজাবো। অন্যদিকে সামনে বসন্ত, আমার জীবনেও বসন্ত আসবে। ভাবলাম বসন্তের আগে না হয় আমার বাগানটাতেই বসন্তের একটা ঝলক লাগিয়ে দিই। তাতে যদি কারো একজনের মন উড়ু উড়ু হয়, সে যদি উড়েই চলে আসে, লাভ তো আমারই, সব দিক থেকেই আমি লাভবান। একদিকে আমার বাগান সাজলো, অন্যদিকে অন্যজনও চলে এলো। দুষ্টুমি বুদ্ধিতে ভরা আমার মন। বয়স বাড়ছে ঠিকই, কিন্তু মনের বয়সটা কেন যেন বাড়াতেই পারছি না। এখনও টিনেজারদের মতন বারবার প্রেমে পড়ে যায় তাহসানের গানের। বাদ দিন, তাহসানের নতুন বউ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ছেলেটা বারবার আমাকে ধোঁকা দিয়েছে। যতবার আমি ওর প্রেমে পড়েছি ততবার ও বিয়ে করেছে। সেই জন্য এখন আর প্রেমেই পড়ি না, তবে ওর গানের প্রেমে সব সময় পড়ি আমি। আর আজকাল পড়ছি কাটামুকুটের প্রেমে। চলে এলাম বাজার দেখাতে। আসলে গিয়েছিলাম মাসের মাছ বাজারটা করতে। মাছ, মুরগির মাংস, গরুর গোস্ত। মনে আছে গত মাসেও আমি গিয়েছিলাম, এই মাসেও গিয়েছিলাম ওই রেসিডেন্সিয়ালে। ওখানে একবার একটু বেশি করে এই মাছ মাংসের বাজারটা করে ফেললে মোটামুটি আমি নিশ্চিন্ত হয়ে যাই। এখানে আমি মাছ, মাংস, সবজি, নতুন আলু, আদা, রসুন সব কিছু মিলে ৬,০০০ টাকার বাজার করেছি। আশা করছি এই মাছ মাংস যা কিনেছি পুরো মাসটাই আমার চলে যাবে। নতুন করে আর তেমন কিছু কেনার প্রয়োজন হবে না। এখানে ইউনির মাছও আমি কিনে এনেছি। আমাদের আর নতুন করে মাছের প্রয়োজন হবে না, তবে ইউনির জন্য মাছ লাগবে। ইউনির জন্য এখানে আমি ৩ কেজি মাছ এনেছি। ৩ কেজি মাছে ইউনির ১৫ দিন যাবে, এর বেশি যাবে না। তো হয়তো বা ১৫ দিন পর আমি ইউনির জন্য আরেকটু মাছ এবং সপ্তাহে একটা করে পোলট্রি মুরগি লাগে ইউনির, তো ওটা আমি রেগুলার কিনে যাব। আপাতত এই হচ্ছে মাছ মাংস, আর এটা হচ্ছে সবজি বাজার। খুব ভালো লেগেছে কালারফুল সব সবজিগুলো বাজার করে যখন নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন শীতকালীন সবজি, এখানে আর ডিসক্রাইব করবার কিছু নেই। তবে এই বেগুনটা কিনেছি আমি বেগুন পোড়া দিয়ে ভর্তা করে খাবো সেই জন্য। মানে বিশ্বাস করুন, বেগুনটা দেখেই মুখে পানি চলে এসেছে। মনে হয়েছে ইস, এখনই যে যদি বেগুন ভর্তা করে খেয়ে ফেলতে পারতাম। পরে অবশ্য আমি এটাকে কিভাবে পুড়িয়েছি সব কিছুই আপনাদের কাছে তুলে ধরব। এই ভিডিওতেই আপনারা সেগুলো দেখতে পারবেন। তো এখানে যে পরিমাণ সবজি আছে তাতে আমার মোটামুটি ১৫ দিন চলে যাবে। যেহেতু আমার বাসায় সবজি কেউ খুব বেশি একটা খায় না, যা আছে যতটুকু আছে আরাম করে আমি ১৫ দিন চালিয়ে নিতে পারবো। আর এই হচ্ছে বেগুন পোড়া। আমি ফয়েল পেপারে পুরো বেগুনটা সুন্দর করে প্যাক করে পুড়তে দিয়ে দিয়েছি। বেগুন পোড়ানোর এই চমৎকার আইডিয়াটা আমি পেলাম খালার কাছ থেকে। খালা আমাকে বলল, এভাবে ফয়েল পেপারে যদি দেই তাহলে চুলাটাও নোংরা হবে না, বেগুনটাও সুন্দর পুড়বে। তো প্রথমে যেটা করেছি, বেগুনটা সুন্দর করে ধুয়ে এখানে খানিকটা তেল লাগিয়ে নিয়েছি বেগুনের গায়ে, তারপর পুড়িয়েছি। 10 মিনিট পোড়ানোর মধ্যেই এটা খুব সুন্দর পুড়ে গিয়েছে বেগুনটা। আর এত চমৎকারভাবে এটা পুড়েছে যে এটা উপর থেকে ধপাস করে আবার নিচে পড়ে গিয়েছে। এই যে দেখুন, খালা দেখাচ্ছে বেগুন পুড়েছে। এই যে দেখুন, ধপাস করে নিচে পড়ে গিয়েছে। বাজার গোছাতে গোছাতে এবং বেগুন ভর্তা সব কিছু রেডি করতে করতে আমি ভাবলাম যে তাহলে এই ফাঁকে একটুখানি ফ্রুটস খেয়ে নিই। আসলে বাজার থেকে আসার সময় যখন গাজর এনেছি তখন একটু গাজর খেতে ইচ্ছে করছিল, আর আগে থেকে তো আমার কাছে পেয়ারা কেনা ছিলই। তো একটু গাজর আর পেয়ারা কেটে নিয়েছি। মেয়েদেরকে ডাকলাম, আসো তোমরাও আমার সাথে একটু একটু করে খাও। বড়জন এসেছে, ছোটোজন ধারে কাছেই ঘেঁষেনি। আর উপরে যে সল্টটা দিলাম মানে পেয়ারার উপরে, সেটা হচ্ছে পিঙ্ক সল্ট। আমি চিন্তা করেছি ঘরে যেহেতু একটা ভালো সল্ট আছে, কাজেই এখন থেকে ফ্রুটস খাওয়ার সময় যদি সল্ট লাগে আমি পিঙ্ক সল্টটাই ইউজ করব। অন্যদিকে খালা ডাকাডাকি করছে বেগুন ভর্তা করবার জন্য। তো এই হচ্ছে বেগুন ভর্তার ফাইনাল লুক। বিশ্বাস করেন এখনও ভয়েস দিতে বসে মুখে পানি চলে আসছে বেগুন ভর্তাটা দেখে। ও শাহিনুর আপু, ঝাল কম হয়েছে, আপনি যদি বলেন আর একটু ঝাল বাড়িয়ে দেব। চলে আসেন, দুই বোন মিলে বেগুন ভর্তা খাই। ভর্তা খাবো, শাহিনুর আপুকে ডাকবো না তা হতেই পারে না। অন্য আপুদেরকেও ডাকছি ভর্তা ভাত খাবার জন্য। আর এটা একদম বিকেলের একটা অংশ। মেয়েদেরকে আমি কোচিংয়ে দিয়ে
কিছুটা সময় বাসায় ছিলাম। ভাবলাম ওরা এসে একটা না একটা নাস্তা চাবেই, আর তখন আমি চটজলদি কী বানিয়ে দিতে পারি, কী দিলে ওদের ভালো লাগবে। পরে মনে পড়লো ঘরে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই কাটা আছে ডিপ ফ্রিজে, তো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিই এবং একটু চিকেন ম্যারিনেট করা আছে, খানিকটা মিট বক্স টাইপের একটা কিছু বানাবো। তো সেই জন্যই এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে করে নিয়ে তুলে রাখলাম, আর চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করা ছিল সেগুলোকেও সুন্দর করে ফ্রাই করে নেব। বাইরে একটা মিট বক্স কিনতে গেলে 140 টাকা লাগে, তারপরেও তাতে যা থাকে সেটাতে দেখা যায় আমার মেয়েদের মন খুব বেশি একটা ভরতে চায় না। তো আমি যদি ঘরে এভাবে ওদেরকে একটু বানিয়ে দিতে পারি, আমার মনে হয় খাবারটা হেলদি হলো, ওদের পছন্দ মতো হলো। সব কিছু যদি একটু আগে থেকে রেডি করা থাকে তাহলে এই খাবারটা বানাতে খুব বেশি সময় লাগে না। যেমন আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কাটা ছিল, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, মাংসটা ম্যারিনেট করা ছিল। সেই জন্য আমি যখন চিন্তা করেছি তখনই এটাকে বের করে তৈরি করতে পেরেছি। তো এই ধরনের খাবার চটজলদি করা সম্ভব যদি আগে থেকে সামান্য কিছু প্রিপারেশন নেওয়া থাকে। আপনাদের সাথে গল্প করতে করতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এখন আমি ওই চিকেনের টুকরাগুলোকে ছোট ছোট করে নিয়েছি, সেগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে চিকেন ম্যারিনেশনের আসলে সেরকম কিছুই আমি দেইনি। সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু সস, আর এসব দিয়েই আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এর আগেও মনে হয় আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে এগুলো দেখিয়েছিলাম। তো মাংসগুলোকেও বেশ ভালোভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি। চেষ্টা করেছি মাংসগুলোর ভিতরে যেন একটু মুচমুচে ভাবটা থাকে, কারণ মিট বক্সের মাংসতে কামড় লাগলে সেখানেও কিন্তু এক ধরনের একটা মুচমুচে ভাব পাওয়া যায়। আমার আজকের এইটা যে একেবারে পিওর মিট বক্সের টেস্ট আসবে তা না, কিন্তু আমি চেষ্টা করেছি মিট বক্সের মতনই টেস্টটা আনার জন্য। আর ওখানে আসলে যে সসগুলো ইউজ করা হয় সেসব সস সব কিছুই আমার কাছে ছিল না, তা আমি আমার মতন করেই সসগুলোকে রেডি করেছি। এখানে খুব অল্পই হয়েছে, দুজনের ভালোভাবে হয়নি। এটা একজনকে দিতে পারলে বেশি খুশি হতো তারা। তো যাই হোক, আমার কিছু করার নেই, যা আছে যতটুকু আছে সেটাই আমি চটজলদি ওদের জন্য তৈরি করছি। সন্ধ্যা 6টার মধ্যে দুজনই চলে আসবে। তো ভাবলাম তার আগে আমি চটজলদি যতটুকু সম্ভব ওদের জন্য একটু এই নাস্তাটা রেডি করি। এখানে প্রথমেই আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, তার উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ছোট ওই বাটিটাতে আছে মোজারেলা চিজ, আর এদিকে আরেকটা বাটিতে আমি অ্যাড করেছি মেয়োনিজ এবং টমেটো সস, আর নিয়েছি গোলমরিচের গুঁড়া। তো এই সব কিছু একসাথে করে আমি আগে প্রথমে টমেটো এবং মেয়োনিজ দিয়ে যে মিক্স করে রেখেছি সেই সসটা দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্স আপ করে তার উপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এবং সবার শেষে মোজারেলা চিজ দিয়ে একটু বেক করে নেব। আর আমি কাজ করব, হাত থেকে এদিক সেদিকে জিনিস পড়বে না, এটা হতেই পারে না। যথারীতি যেটা করলাম, দুটো ফ্রেঞ্চ ফ্রাই পড়ে গিয়েছিল, একটা বাটিতে চালান করলাম, একটা আমার নিজের মুখে চালান করে দেখলাম টেস্ট ঠিক আছে কি না। তো তাতে মনে হলো আরেকটু এই মেয়োনিজের মিশ্রণটা দিলে ভালো হয়। আসলে সস এবং মেয়োনিজের এই মিশ্রণের বাইরেও যে আমাকে আরও কিছুটা মেয়োনিজ দিতে হচ্ছে, কারণ এই যে ক্রিমি একটা টেক্সচার আসে মুখে দিলে সেটা কম আসছিল। তো ভাবলাম ঠিক আছে, এক্সট্রা কিছু মেয়োনিজ এখানে অ্যাড করে দিই, আর মাংস আরও কিছু অ্যাড করে দিই। কারণ এতক্ষণে আমার ছোটো মেয়ে চলে এসেছে, সে আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা আমারটাতে একটু বেশি মাংস দাও প্লিজ, মা আপু যেন টের না পায়, আমাকে একটু বেশি বেশি দাও, একটু বেশি করে মোজারেলা চিজ দাও। মানে ঘাড়ের উপর থেকে কন্টিনিউয়াস এইসব আবদার চলেই যাচ্ছে। তার এসব অন্যায় আবদারকে কিছুটা শুনে কিছুটা না শোনার ভান করে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে তাকে তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দিতে পারি। আর এ পর্যায়ে আমি না হয় আপনাদের কাছে একটা আবদার করে বসি, আর সেটা হলো লাইক। প্লিজ ভিডিওটা দেখবার সময় একটা লাইক করবেন। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, আমার বকবক সহ্য করছেন, শুনছেন, ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করতে ভুল করবেন না। আপনাদের একটা লাইক আমাকে, আমার চ্যানেলকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর আপনাদের কমেন্টগুলো তো আমি ভীষণভাবে এনজয় করি। আজকাল আকন্দ হোম ডায়েরি থেকে নিপুণ আপু আমাকে পড়াশোনা রিলেটেড খুব জটিল জটিল কমেন্ট করছে। আমি যেন কোচিংয়ে ফাঁকিবাজি না করি, আমি যেন ঠিকঠাক মতন কোচিংটা করি, ভালো ছাত্রীর মতন কোচিংয়ে মনোনিবেশ করি, এসব নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কমেন্ট করে আসে। ব্যাপারটা হচ্ছে, অনেক সময় আমি আপনাদেরকে কমেন্টে লিখি যে আপু আমি কোচিংয়ে আছি, আপনাদের ভিডিওটা দেখছি, তাই ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করতে পারলাম না। তো এই জিনিসটা তিনি খেয়াল করেছেন
যেদিন ভিডিও আসার সাথে সাথেই আমি কমেন্ট করি, সেদিন তিনি আমাকে বলেন, আজকে কি ছাত্রীর কোচিং নেই? আর যেদিন আমি দেরিতে গিয়ে বলি, আপু লাইক করে পুরো ভিডিওটা দেখলাম, কোচিংয়ে আছি, সেদিন তিনি সেই রিলেটেড 2-4টা কথা বলে আসেন। না, এটা কিন্তু তার কিংবা আমার চ্যানেলে বলেন না, অন্য চ্যানেলে গিয়ে গিয়ে উনি আমার পড়াশোনার খোঁজ নিয়ে আসেন। জিনিসটা উনি লিখে যতটুকু এনজয় করছেন, আমি পড়ে তার থেকে অনেক বেশি এনজয় করছি। সত্যি ইউটিউবে এসে আমি খুব মজার কিছু মানুষ পেয়েছি, উদার মনের কিছু মানুষ পেয়েছি, যারা আমার দুষ্টুমিগুলোকে ধরতে পারেন এবং আমার সাথে তালে তাল মিলিয়ে সেই লেভেলে দুষ্টুমি করতে পারেন। আর আমাদের দুজনের এই দুষ্টামির কনভারসেশন অন্য আরেকজন বসে বসে মনোযোগ দিয়ে খেয়াল করেছেন। তিনি হচ্ছে হানিমধু আইডি থেকে বিথি আপু। আপু দেখলাম গতকাল আমাকে একটা বিশাল বড় কমেন্ট করেছে এই নিয়ে। তো আমার নিজেরও খুব ভালো লাগছিল যে দুষ্টমিটা অন্যরাও বুঝতে পারছে সেটা দেখে। আপনাদের সাথে গল্প করতে করতে এটা বেক করা হয়ে গেছে। আসলে বেক করিনি, জাস্ট চিজটাকে একটু মেল্ট করে নিয়েছি। আর এটা এখন দিয়ে দিচ্ছি। আমার ছোটো মেয়ে তো আমার পাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। সেটা যদি ক্যামেরায় নিতে পারতাম সবচেয়ে বেশি ভালো হতো। তাহলে আপনারা বুঝতে পারতেন ইউনি ছাড়াও আমার ঘরে আরও একটা ছোচা বেড়াল আছে। সেটা তার পছন্দের কোনো খাবার রান্না করলেই আমার পাশে শুধু ঘুরঘুর করতে থাকে। এই হচ্ছে মিট বোলের একটা ফাইনাল লুক। আরও একটু চিজ দিলে মনে হয় আর একটু ভালো হতো। বড় মেয়ে চলে এসেছে, নাস্তা খেয়েছে, পড়তে বসেছে। ওমা, আমার ইউনিও দেখি পড়তে বসেছে। খালি পড়তে বসেছে, কেমিস্ট্রির দাঁত ভাঙা সব কী সব পড়ে পড়ে বেড়াচ্ছে। আমার এই বিড়ালটা যদি পাগল হয়ে যায় তাহলে আমার বড় মেয়ে দায়ী। কেমিস্ট্রির এই লোড ও কীভাবে নেবে বলেন তো? বেচারার মনোযোগ যে নেই সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ে কোনোভাবেই তাকে ছাড়ছে না। তার বক্তব্য হচ্ছে, আমি একা পড়বো কেন, আয় তুইও পড়, দুজনে মিলে পড়ালেখা করি। তো এই হচ্ছে ছাত্রছাত্রীর অবস্থা। ইউনি বেচারা খুব করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে, বলছে, আয় চাকরানি, আমাকে উদ্ধার করে নিয়ে যা। আমিও মনে মনে হাসছি, হ্যাঁ, চাকরানি ডাকিস না, পড়াশোনা কর, কেমিস্ট্রি পড়েই আজকে তুই উদ্ধার হবি। তো এই পর্যায় থেকেই আজ তাহলে বিদায় নিচ্ছি। আপনাদেরকে বলবো না চলে আসুন পড়াশোনা করবার জন্য। আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন, কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।